বিরতির পর ফিরে এলাম টাফ টক উইথ ঋতব্রততে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী পূর্ণেন্দু বসু মহাশয়। পূর্ণেন্দুবাবু, আমরা বিরতিতে যাওয়ার আগে যে প্রশ্ন করেছিলাম, প্রথমে একটু ব্যক্তিগত প্রশ্ন আপনাকে করি। সেটা হচ্ছে যে শ্রম দফতর, কৃষি দফতর এবং কারিগরি দফতর খুব গুরুত্বপূর্ণ তিনটে দফতর, কর্মসংস্থানের ক্ষেত্রে তো বটেই এবং সাধারণ শ্রমজীবী কৃষিজীবী মানুষের ক্ষেত্রেও। এই তিনটে দফতর, এই যে দফতর পরিবর্তন হওয়াটা মনকে ভারাক্রান্ত করেনি? ক্ষোভ সৃষ্টি হয়নি যে যেখানে কাজ করছেন সেখান থেকে সরে যেতে হচ্ছে? আচ্ছা, এই ব্যাপারটা আমি খুব পরিষ্কার বলবো। এই বিষয়টা হচ্ছে এরকমই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমার ব্যক্তিগত একটা বোঝাপড়া আছে। উনি কখনোই আমার কাজে হস্তক্ষেপ করেন না, এক। দুই হচ্ছে আমাকে যে দায়িত্ব দেন সেটা আলোচনা করে দেন। বিষয়টা একদম এরকম যে উনি প্রথমে আমাকে আমার ক্ষেত্রে কাজ করতে দিয়েছিলেন, মানে যেখানে আমি স্বচ্ছন্দ। পরবর্তীকালে উনি যেটা ভেবেছেন, 3 বছর আমাকে কাজ করতে দিয়েছেন। সেই 3 বছরে একটা বিকল্প কিছু বিষয় প্রতিষ্ঠিত হয়েছে। তারপরে উনি যেটা দেখলেন সেটা হচ্ছে যে কৃষিতে দিয়ে দেখি তো কৃষিতে কিছু নতুন কিছু আনা যায় কিনা। তো কৃষি সংক্রান্ত বিষয়ে আমার সাধারণ যোগাযোগ সবসময় ছিল, পড়াশোনা তো ছিলই। আমার কাজ করতে কোনো অসুবিধা হয়নি, একদম প্রথম দিন থেকে কাজ করতে কোনো অসুবিধা হয়নি। আর এখন টেকনোলজি যে বিষয়টা, অর্থাৎ কারিগরি শিক্ষা প্রশিক্ষণ এবং তো এটাতে আমার প্রতি নির্দেশ ছিল 15 লক্ষ লোকের কাজের ব্যবস্থা করতে হবে। এটা আমার প্রতি নির্দেশ। লক্ষ্যমাত্রাকে পূরণ করতে পেরেছেন? 3 বছর হয়েছে, আর 6 মাসের মধ্যে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। মানে 2021-এর আগে বুক ফুলিয়ে সরকারের যারা অনুগামী তারা বলতে পারবেন যে কাজ হয়েছে। আপনি এতটা আত্মবিশ্বাসী? একেবারে। তার কারণ আমি ফিজিক্যালি বেশিরভাগকে জানি যারা কাজ পেয়েছে। আমি এটা বলতে পারবো না যে 40,000 50,000-এর চাকরি পেয়েছে, কিন্তু এটা বলতে পারবো 10 থেকে 15-20 হাজারের চাকরি অনেকে পেয়েছে। আমি এবার যে প্রশ্নটা করব সম্ভবত এই অনুষ্ঠানে আপনাকে করা সবচেয়ে অস্বস্তিকর প্রশ্ন। আমরা জানি প্রত্যেকটা নাটক বা সিনেমাতে কেউ নায়ক বা নায়িকা থাকেন আর কেউ হয়ে ওঠেন ভিলেন। অনেকে বলেন পূর্ণেন্দু বসু তিনি ভিলেন। কিসের ভিলেন? এ রাজ্যে সিঙ্গুরের কারখানা হতে না দেওয়ার ভিলেন। আপনার ইন্ধনেই তৃণমূল দল এবং বিরোধী শক্তিকে একত্রিত করে সিঙ্গুরে টাটার কারখানা করতে দেননি। এ বিষয়ে দেখুন, আমি খুব স্পষ্ট ভাষায় যেটা বলবো সেটা হচ্ছে যে 92-এর পর থেকে, 87 থেকে শুরু হয়েছিল কিন্তু আমি মুখ খুলিনি। 92-এর পর থেকে আমার কাছে 1 পয়েন্ট প্রোগ্রাম ছিল। সেই 1 পয়েন্ট প্রোগ্রাম হচ্ছে সিপিএমকে ক্ষমতাচ্যুত করা। আমি স্বপ্ন দেখতাম এটা নিয়ে, এবং যে কটা মুভমেন্টের সাথে আমি জড়িয়েছিলাম সেই সময়, প্রত্যেকটি মুভমেন্টে সরকারকে বসতে হয়েছিল, বো ডাউন করতে হয়েছিল। সেটা সরকারও জানে। তার এটা আমি একার কৃতিত্বে হয়েছে আমি নিশ্চয়ই বলবো না। অনেকে আমার সহযোগী ছিলেন, অনেকে অনেক ভালো কাজ করেছেন, আর মানুষের সাপোর্ট তো পেয়েছিলাম। সিঙ্গুর যখন আমার কাছে এলো, তখন প্রথম কানোরিয়া ওয়ার্কার্স ইউনিয়ন তাদের এক্সিকিউটিভ কমিটির একটা মিটিং বসাই আমি। প্রথম দিকে আমার মনে হচ্ছিল দাঁড়াবে না। মিটিং যখন বসালাম তখন আমার দৃঢ় ধারণা হয়েছে সিঙ্গুর ক্যান চেঞ্জ। এই যে জায়গাটা, আমি যে সংকলনটা বার করলাম, দোলা সেন তার এডিটর ছিল, সেখানে আমার যে প্রবন্ধটা ছিল সেই প্রবন্ধটার নাম, বইয়েরও নাম সেটা, কানোরিয়ার পর সিঙ্গুর। এবং আমাদের মতো লোকেদের এই ধরনের পুস্তিকা বার করা, সেটা বিক্রি করে লাভ করা আমার জীবনে প্রথম। অনেকে বলেন বিদেশি টাকা লগ্নি হয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বাহিনী টাকা দিয়েছিল। আমি একটা সাক্ষী আছি, এইটুকু আপনাকে বলতে পারি। আমি সেই মেসেজ দেখেছি,
আমাদের ওই আন্দোলনের মধ্যেকারই একজন মমতা বন্দ্যোপাধ্যায় মেসেজ করেছেন। সেই মেসেজটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি সরে যান তাহলে 50 কোটি টাকা দেওয়া হবে। তো সেটা উনি আমাদের দেখিয়েছেন এবং নেননি। তো আমি জানি যে এই ক্ষেত্রে বিদেশি টাকা তো প্রশ্নই ওঠে না, দেশেরও যে টাকা ইত্যাদির ব্যাপার। ধরুন কংগ্রেস থেকে তৃণমূল হয়েছে, তৃণমূলের যারা প্রথম সারিতে আছে তাদের বেশিরভাগই আর্থিক সচ্ছল, আমার মতো খুব দুর্বল আর্থিক ইয়ের নয়। ব্যক্তিগতভাবে তারা টাকা দিয়েছে, আমি তার প্রভূত সাক্ষী আছি। আর একটা মেনস্ট্রিম পার্টি থাকলে তাকে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা টাকা দেয়, এটা কোনো দোষের বিষয় হয় না। কিন্তু সিঙ্গুরের আন্দোলনের পেছনে কি অন্য কোনো বহুজাতিক সংস্থা, কোনো সংস্থা টাটাদের মোটর কারখানা করতে দেবে না সেই জন্য কি আপনাদের টাকা দিয়েছে? না না না, এরকম কোনো সংস্থা ছিল না আমাদের সামনে, এবং এরকম কোনো প্রপোজাল যদি আসতো তাহলে আমি পেতাম। সিঙ্গুর কি আপনার স্বপ্ন না দুঃস্বপ্ন? তার কারণ এই সিঙ্গুর তো এখন আমি না হলো কৃষি না হলো শিল্প, অনেকটা বিকলাঙ্গ এক বিস্তৃত এক ভূমির মতো পড়ে রয়েছে। দেখুন, আমি খুব স্পষ্টভাবে বলবো, সময় কারো জন্য অপেক্ষা করে না। তখনকার যে সময় ছিল সেই সময় ছিল মমতা বন্দ্যোপাধ্যায় বা আমি ওই আন্দোলন শুরু করিনি। আন্দোলনটা শুরু করেছিলেন সিঙ্গুরের মানুষ। ঘটনাচক্রে সেখানে এসইউসি এবং আমাদের তৃণমূলের লোকজন ছিলেন। রবীন্দ্রনাথ ভট্টাচার্য সেখানকার এমএলএ ছিলেন, তার একটা দায় ছিল, তিনি মুভমেন্টে যুক্ত ছিলেন। বেচারাম মান্না ছিল, বেচারাম মান্না তো সিটু করতো, ইন্ডিয়া জুট মিলে ওয়ার্কার ছিল, সিটু করতো। কিন্তু এই মানুষের এই অবস্থা দেখে তারা আসে। এসইউসির শঙ্কর জানা, এরা যেভাবে এটাকে অর্গানাইজ করেছিল, আমি যুক্ত হয়েছি 2006-এর একেবারে নভেম্বরের শেষে। এই পর্যায়টা আমি দেখেছি। আমি কানোরিয়া থেকে 15 জনের একটা টিম পাঠিয়েছি, যারা 10 দিন ঘরে ঘরে গিয়ে তারা মানুষের অবস্থানটা বোঝার চেষ্টা করেছে। এইটা যখন রিপোর্ট ব্যাক আমার কাছে হয়, সেইটা দেখে আমি প্রথম এই সিদ্ধান্ত নিই যে সিঙ্গুরের আন্দোলন অনেক দূর যাবে। এই আন্দোলনকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে মমতা ব্যানার্জি ছাড়া পশ্চিমবঙ্গে আর একজনও নেই যে এই মুভমেন্টকে, সিপিএমের বিরুদ্ধে সিপিএম সরকারকে ধ্বংস করে দেওয়ার মতো জায়গায় যেতে পারে। মমতা ছাড়া আর কেউ নেই। এবং সেই বার্তা নিয়ে আমি যতদূর আমার মনে পড়ে 30শে নভেম্বর আমি যাই, মমতা ব্যানার্জির বাড়িতে সোজা চলে যাই। এবং সেইভাবে তার আগে এই বইটা উনি পেয়েছেন এবং 600টা বই উনি কিনে নিয়েছেন সঙ্গে সঙ্গে। এবং সেই 600টা আমি সামনে ছিলাম না, যাদের আমি পাঠিয়েছিলাম তারা সামনে ছিল। উনি দুজন তার লিডার বসেছিলেন, তাদের বললেন যে পরপর বলে গেলেন, 600 নাম বলে গেলেন, একেবারে সে রেলগাড়ির মতো 600 নাম বলে গেলেন। তারা লিখতেও পারছে না সবটা। তো সেই 600 জন তাদের কাছে উনি এটা পাঠিয়ে দেন এবং নগদ টাকা দিয়ে দেন। এটা আমার জীবনের, আমি যেটা বললাম, আমি একটা চেষ্টা করছি আমার লাইফ জার্নি লেখার, তো সেখানে এইসব থাকবে। এটা আমাদের সমৃদ্ধ করবে। আমি আপনার এই পর্বটাকে একটু অন্যভাবে বিশ্লেষণ করি, আপনার নিশ্চয়ই পছন্দ হতেও পারে, নাও হওয়ার আমার ধারণা হবে না। সেটা হচ্ছে ক্যামারুনে বিশ্বকাপের ক্যামারুন বলে একটি দল ছিল, ক্যামারুন দেশের দল ছিল। সেই দলে একজন প্লেয়ার ছিলেন, তিনি একটু বয়স্ক প্লেয়ার, তার নাম হচ্ছে রজার মিল্লা। আমি তার খেলা দেখেছি। এই রজার মিল্লার মতো, হ্যাঁ ঠিক সিঙ্গুরেও তো তাই হলো। সিঙ্গুরে বিভিন্ন নেতারা সব তৈরি করলেন, কিন্তু আপনি শেষ 30 মিনিটে বা 20 মিনিটে বা শেষ 10 মিনিটে নেবে এলেন, দেখলেন, জয় করলেন, ভিজি। এই সিঙ্গুর থেকে কি শুরু হলো তাহলে আপনার রাজনৈতিক জীবনের মাইলস্টোন? না, বিষয়টা দেখুন, তার আগে আমার অনেক ইতিহাস আছে। সেটা মধ্যপ্রদেশে আছে, বিহারে আছে, আরো অনেক জায়গায় আছে। কিন্তু সেটা যখন ছিল তখন বামপন্থী, আপনার চিন্তা ভাবনার মধ্যে তো একটা বামপন্থার ব্যাপার রয়েছে। তা তৃণমূলে থাকতে বা তৃণমূলের মন্ত্রী হয়ে অসুবিধা হয় না? দেখুন, আমি ব্যক্তিগত যদি আমার অভিমত আপনি চান, তাহলে আমি বলবো যে 1894 সালের জমি অধিগ্রহণ আইনের যে বিরোধিতা করে, সেজ আইনের যে বিরোধিতা করে,
খুচরো পণ্যে বিদেশি বিনিয়োগ, কর্পোরেট বিনিয়োগ, তার যে বিরোধিতা করে, আমি তাকে বামপন্থী মনে করি। এটা ছিল বামপন্থীদের কাজ, বামপন্থীদের এই প্রোগ্রাম নেওয়া উচিত ছিল, যেটা তারা নেয়নি। তারই ফল হচ্ছে তাদের পতন এবং মমতার উত্থান। খুব অল্প কথা আপনি আপনার দৃষ্টিভঙ্গিটা বললেন অত্যন্ত সহজভাবে। আমার একটা প্রশ্ন আছে, এই যে সিঙ্গুরে যে টাটাদের কারখানা হলো না, কর্মসংস্থান হলো না, এখন আমরা জানি সিঙ্গুরে দাপিয়ে বেড়াচ্ছে গেরুয়া বাহিনী, এখন সেখানে তৃণমূলের নয়, লকেট চ্যাটার্জি ভারতীয় জনতা পার্টির সাংসদ সেখানে, সিঙ্গুর কি হাতছাড়া? দেখুন, ইতিহাসের দিক থেকে যদি আপনি দেখেন, তাহলে রাশিয়ায় বিপ্লব হয়েছিল, চীনে বিপ্লব হয়েছিল, আজকে কোথায় আছে তারা? একটা নিয়ম আছে, সেই নিয়মটা হচ্ছে পরিবর্তনের নিয়ম। সেই নিয়মটা হচ্ছে যে এটা কন্টিনিউয়াস, তাতে যে সার্কেলটা, তাতে কখনো নিচে নামতে হয়, কখনো উপরে উঠতে হয়। সিঙ্গুরের সময়টা ছিল অনেক উপরে ওঠা, তার পরবর্তীকালে নিচে নামা এটা অবশ্যই আছে। আমি শুধু লকেট চ্যাটার্জির জেতাটাকে আমি খুব বড় করে দেখছি না, আমি বড় করে দেখছি 18টা জায়গায় জেতা। শুধু সিঙ্গুরে জেতা এইটা আমার কাছে খুব বড় না, 18টা জায়গায় জেতা, যেটা আমার বুকের উপর পা দেওয়ার মতো আমার মনে হয়েছে। কেন এটা হলো মনে হচ্ছে? বহু ধরনের কারণ আছে। ভীত সন্ত্রস্ত আপনারা? একদম না, আমি অন্তত ভীত না। আপনি মনে করেন 2021-এ ক্ষমতায় আসবেন? 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হচ্ছেন, এতে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু ধরুন এই যে কাটমানি প্রসঙ্গ, আমফান প্রসঙ্গ, এবং এটা তো ঠিক কথা মানবেন, এই প্রথম একটা নির্বাচন হতে চলেছে, যে নির্বাচনে মানুন আর না মানুন ধর্মীয় মেরুকরণ হয়ে গেছে। বিষয়টা হচ্ছে এরকম যে সারা দেশ জুড়েই ধর্মীয় মেরুকরণ হয়েছে, পশ্চিমবঙ্গ তার বাইরে না। কিন্তু পশ্চিমবঙ্গে যে বিরোধিতা আছে সেটা অন্য জায়গায় নেই, এটা হচ্ছে তফাৎ। পশ্চিমবঙ্গে বিরোধিতাটা একদম প্রথম থেকে 14 সাল থেকেই আছে, এবং সেটা কন্টিনিউ করছে, বেসিক কোনো পরিবর্তন হয়নি বিরোধিতার। এরপরে যেটা, যে মেইন স্ট্রিম পলিটিক্সে বহু ধরনের ঘটনা ঘটতে থাকে। তৃণমূলে আছে, বিজেপিতে গেল, বিজেপিতে আছে, তৃণমূলে এলো, সিপিএম থেকে তৃণমূলে এলো। তৃণমূলের তো এখনকার বহু জায়গাতেই সিপিএম থেকে আসা বহু লোক আছে, এবং সেটা বামপন্থীরা যে এসছে তারা কিছু রসদ পেয়েছে, সেই কারণে এসছে। সব সুবিধাবাদী এরকম নয়, আমি তাদের অনেককে ব্যক্তিগতভাবে চিনি, যারা এখনো পর্যন্ত ওই একেবারে নোংরা জায়গায় চলে গেছেন এরকম না, এক একজন গেছেন। আমার কাছে বিষয়টা হচ্ছে এরকম, দেখুন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটি বিষয় আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে। এক হচ্ছে, আমি ভারতবর্ষে বহু নেতাকে দেখেছি, বহু যে রেভলিউশনারি স্ট্রাগল সেই সব নেতাদেরও আমি দেখেছি। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। একটা মিটিং হচ্ছে ম্যাঙ্গালোরে, সেখানে কানুবাবু উপস্থিত। ভোরবেলা উঠে দেখছি যে কানুবাবু জল দিয়ে, মুখে জল দিয়ে দাড়ি কাটছে। তা আমার খুব কষ্ট হলো। আমি তখন বনবিহারী চক্রবর্তী ছিলেন আরেকজন সিনিয়র লিডার, তাকে বললাম আপনার ইয়েটা দিন তো, ওই সেভিং ক্রিমটা দিন তো, আর রেজারটা দিন, ব্লেডটা পাল্টে দিন। তো নিয়ে আমি গেলাম ওনার কাছে, তো উনি তখন বললেন যে আমি এতেই অভ্যস্ত, আমি এসব করি না। সেই লোকটা আত্মহত্যা করছেন, কিসের জন্য? আমি ধরুন আমাদের ওই সময়কার মুভমেন্টের প্রায় সব নেতার সাথেই নেতাকে দেখেছি আমি, কিন্তু একজনকেও দেখিনি যার মধ্যে ভিশন ছিল যে এই জায়গায় যেতে হবে আমাদের। তাদের লেখাপত্র বলুন, বক্তৃতা বলুন, বা যা কিছুই বলুন, তারা কেউ একটা গোটা কনসেপ্ট রাখতে পারেনি, যেটা ইন্ডিয়ান কনসেপ্ট হবে, যেটা ওয়েস্ট বেঙ্গলের কনসেপ্ট হবে। তাদের সবটাই ছিল মাওয়িস্ট কনসেপ্ট। তো মাও আমাদের দেশের লোক না, তিনি অনেক ভালো কাজ করতে পারেন চীনের জন্য, করেছেনও। তার কিছু কিছু কথা আমরা নিতেও পারি, কিন্তু তাকেই সব কিছু সামনে দাঁড় করিয়ে দেওয়া ভারতীয় কমিউনিস্ট মুভমেন্টের এই যে ব্যর্থতা, অর্থাৎ
আন্তর্জাতিক ক্ষেত্রে লেজুর ভিত্তি করা, আমি তার একদম প্রথম দিন থেকে ঘোরতর বিরোধী ছিলাম। ওদের কারো থেকে আমি কম পড়াশোনা করিনি মার্কসিজম নিয়ে, কিন্তু তাতে ওরা যে জিনিসগুলো পায়নি আমি সেগুলো পেয়েছি। 43 সালে ইন্টারন্যাশনাল তুলে দেওয়া হয়েছিল, তো তারপরে কেন চিনতে মানতে যাবো আমি? চীনের চেয়ারম্যান আমার চেয়ারম্যান বলে দেওয়া হলো, এটা হচ্ছে ভারতীয়দের লজ্জার বিষয়। আমার একটা প্রশ্ন ছিলই যে একটা সময় মাওবাদী এখন মমতাবাদী হয়, কোথাও তার মানে আক্ষেপ নেই। মানে আপনি তো এমন একটা মানুষ ছিলেন যৌবনে যেখানে বন্দুকের বেয়োনেট, গুলি, কবিতা এবং তার সঙ্গে বিপ্লবের স্বপ্ন সব মিলিয়ে যে স্বপ্নটা 70 দশকে উত্তাল হয়ে উঠেছিল গোটা বাংলার সেই সমস্ত যুবকরা, তাদের একজন ছিলেন। আজকে তাহলে এই দাঁড়িয়ে যেখানে একজন মন্ত্রী হিসেবে দাঁড়িয়ে রয়েছেন, তাহলে কি কোথাও আপনি নিজেকে মনে করেন না আপনি এসকেপিস্ট বা পলায়নবাদী? দেখুন, আমি খুব পরিষ্কার মনে করি যে যেটা আমার ঠিক মনে হয় আমি সেটা করি। আমি প্র্যাগম্যাটিস্টও নই। প্রধানত আমার জায়গায় আমার চলার পথে যেটা কাজ করে সেটা হচ্ছে একটা দর্শন। সেই দর্শনটা হচ্ছে মানবিক দর্শন, মানুষের দর্শন। মানুষের দর্শনটা কি? সে আরো বেটারমেন্ট চায়, সে আরো ভালো সুখে জীবনযাপন করতে চায়। আমি তার সাথেই প্রথম থেকে আছি। যেখানেই এর সুযোগ এসছে আমার জীবনে, আমি 2006 সালে সুভাষ চক্রবর্তীর কাছে গেছিলাম যে দাদা তুমি কিছু করবে, তোমার যে এতজন এমএলএ আছে বলো, সেটা বার করে নিয়ে তুমি একটা কিছু করবে, তাহলে তুমি তৃণমূল, কংগ্রেস এই তিনটে যদি এক হয় 100-100-100 করে বিধানসভার ক্ষেত্রে, তাহলে সিপিএমকে হারিয়ে দেবো আমরা। তা উনি ওনার অপারগতার কথা বলেছিলেন সেই সময়, আমি সেটা এখন না অবশ্যই অবশ্যই তিনি বলবো না। হ্যাঁ, তো তিনি মানে সম্ভব না তার পক্ষে এটা বলেছিলেন। আপনারা হয়তো জানেন মমতা বন্দ্যোপাধ্যায় সুভাষ চক্রবর্তীর সাথে কথা বলেছিলেন, অথবা সুভাষ চক্রবর্তী মমতা ব্যানার্জির সাথে কথা বলেছিলেন। সবাই আমরা খুঁজছিলাম পথ যে সিপিএমটা তখন দাঁড়িয়ে আছে ক্ষমতায়, সেই সিপিএমটাকে কি করে আমরা সরাবো, আমরা প্রত্যেকেই খুঁজছিলাম। কিন্তু এটা তখনের সেই অহংকার আর এখনের তৃণমূলের অহংকার আপনার মনে হচ্ছে না কোথাও এক হয়ে যাচ্ছে? দেখুন, একটা বিষয় হচ্ছে যেটা যে মেন স্ট্রিম পার্টির এটা সহজাত প্রবৃত্তি। ক্ষমতায় থাকলে তারা কতদিন ক্ষমতায় আছে, কতদিন ক্ষমতায় থাকবে, এসব ব্যাপারে চলে আসে। আমি শুধু এইটুকু বলবো আমার দিক থেকে যে মানুষ ক্ষমতা পেলে যদি তার কিছুটা শেয়ার সাধারণ মানুষের সাথে করেন, তাহলে কিন্তু সেটা অনেক ভালো জায়গায় পৌঁছতে পারে। আমি তাই আপনাদের একটা কথা বলবো যে ধরুন এইগুলো খুব ছোট বিষয়। এই যে কেন্দ্রীয় সরকার যে কৃষি নিয়ে 3টি অর্ডিন্যান্স করেছে, তো এর প্রতিটি অর্ডিন্যান্সের যে শব্দবাক্যে ভুল আছে আমি সেটা দেখাতে পারি। এবং তাতে যে জমি সরকার যে এখন যেদিকে এগোচ্ছে উত্তরপ্রদেশে, সেখানে 8 ঘন্টা শ্রম নয়, বলছে 12 ঘন্টা খাটানো যাবে। কোথাও মনে হচ্ছে এটা শ্রম বিরোধী? গোটা বিশ্ব জুড়ে এই চেঞ্জ হয়ে গেছে। আমার শেষ প্রশ্ন, সময় একদম নেই, শেষ প্রশ্ন, তৃণমূল সরকার কি 2021-এ আদৌ আসবে? কারণ এদিকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় থাকেন, ওদিকে নরেন্দ্র মোদী আছেন। এদিকে যদি মেরুকরণ থাকে, তাহলে ওইদিকে তোষণ রয়েছে। এদিকে যদি কর্মসংস্থান, জাতীয় অর্থনীতির ক্ষেত্রে বিপর্যয় থাকে, সেক্ষেত্রে এখনো বুকে হাত দিয়ে আমরা বলতে পারবো না সব পেয়েছি দেশ এই পশ্চিমবঙ্গ। তাও কি আত্মবিশ্বাসী? আমার দিক থেকে খুব স্পষ্টভাবে আপনাকে বলবো, এই যে মমতা বেরোচ্ছেন, নর্থ বেঙ্গল দিয়ে শুরু করছেন, 15 দিনে আপনারা বুঝে যাবেন, অন্তত 1 মাসের মধ্যে বুঝবেন যে হাওয়া কি করে ঘোরে। তাহলে কথা আপনাকে দিতেই হবে, 2 মাস বাদে নির্বাচনের আগে আবার দেখা হবে আপনার সঙ্গে। অনেক অস্বস্তি প্রশ্ন করেছি, অনেক কিছু প্রশ্ন করেছি, ব্যক্তিগত বিষয় উত্থাপন হয়েছে। আমাদের এই মুহূর্তটাকে স্মরণীয় করে রাখতে আমার প্রযোজক এএস দীর্ঘাঙ্গী, আর+ নিউজ এবং আমার পক্ষ থেকে এই স্মারকটি আপনাকে ধন্যবাদ। টাফ টক উইথ ঋতব্রত আজকের মতো এখানেই শেষ। শুক্র, শনি, রবিবার আর+ নিউজে ঠিক রাত্রি 8টায় দেখতে ভুলবেন না টাফ টক উইথ ঋতব্রত।